নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি রয়েছি একটি নতুন শূকরের খামারে, মানে ঘরটা নতুন হয়েছে। তো একটা নতুন ঘর করতে গেলে বর্তমানে যারা করবেন, পুরোনো দিনে তো এক একজন এক রকমভাবে করেছেন এবং তার বেশিরভাগই কিন্তু বিজ্ঞানসম্মত না। তো বিজ্ঞানসম্মত একটা ঘর করতে গেলে কী করতে হয় জেনে নেব। তো আজকে আমার সঙ্গে রয়েছেন সম্রাটদা। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন দাদা? ভালো। আচ্ছা দাদা, একটু জানতে চাইবো সবার আগে যে কোন একজন নতুন উদ্যোক্তা সে ফার্ম করবে, তো ফার্মের ঘর করবার আগে কোন কোন বিষয় খেয়াল রাখবে, মানে স্থান নির্বাচনটা কিভাবে করবে? স্থান নির্বাচন দেখতে হবে লোকালয় থেকে দূরত্ব। সেখানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সেদিকে একটা মুখ মুখ থাকবে পূর্ব দিকে, আর উত্তর আর দক্ষিণ দিকে যেন হাওয়ায় পাসিং হয়ে বেরিয়ে যায়। ওকে, মানে হাওয়া বাতাসে একটা ভালো যেন প্যাসেজ থাকে সেটা যেন খেয়াল রাখতে হবে। ওকে, এটা হয়ে গেল ওটা। আরেকটা বললেন আপনি লোকালয়, লোকালয় থেকে যেন একটু দূরে, লোকালয় থেকে কম করে 500 মিটার দূর বলে। 500 মিটার দূর। ওকে, যদি অবজেকশন পরবর্তীতে যেন না হয়। মানে একটা অনেক টাকা খরচ করে ঘর করলাম, শুকর তুললাম, তখন লোকজন হয়তো অবজেকশন করছে, তারপরে টাকাটা তো ইনভেস্টার বেকার হয়ে যাবে। এবং অনেকেই এরকম কিন্তু রয়েছে যে ঘর করে আর অবজেকশনের জন্য ফার্ম তুলে দিতে হয়েছে। আছে, অনেক আছে, এরকম বেশ কেস রয়েছে। শুকর কেন, আমি পোলট্রিতেও দেখেছি। আচ্ছা দাদা, শুকরে তো মানে যেভাবে সুন্দর করে করলে আমি দেখেছি অত গন্ধ হয় না, দুর্গন্ধটা কমই হয় বর্তমানে যারা যেভাবে আধুনিক পদ্ধতিতে করছে। তাহলে এই গন্ধের বিষয়টা নিয়ে লোকজন এত কনসার্ন কেন, মানে এত ভাবে কেন? গন্ধ সেরকম কিছুই আসে না, গন্ধ কিছুই নয়। এখানে এটা যেটা হোটেলে চলছে না, এটা চলছে ফ্রিজ। এবার ফ্রিজের মধ্যে কিছু কিছু ভাগ থাকে, কিছু ফ্রিজে হালকা একটু গ্যাস আসে। গ্যাস আসে বলতে যে এই নয় যে অনেক দূরে ফার্মের থেকে বাইরে যাচ্ছে। এই যে ফার্ম থেকে যদি বাইরে থাকে কোনো ব্যক্তি, সেক্ষেত্রে কোনো গ্যাসই নাই। সমস্ত অ্যানিমাল, সমস্ত পশুর একটা নিজস্ব একটা গন্ধ থাকে। যখন পিগ ফার্মে যখন এন্ট্রি করা হয় ভেতরে, তখনই হালকা সামান্য একটু গ্যাস লাগে, কিন্তু বাইরে আউটসাইডে ঘরের বাইরে থাকলে কোনো গ্যাস না। এটা আসলে যারা মানুষের ভুল ধারণা। হ্যাঁ একদম, আমিও তাই মনে করছি, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। যে শুকরের নামেই একটা গন্ধ, এরকম একটা ভেবে নিই যে শুকর শুকর শুকর, এই একটা বাজে একটা চিন্তা, মানে নিচু চোখে দেখা। গ্যাস বেশি আসে তো পোল্ট্রি ফার্মে। পোল্ট্রি ফার্মে আরো বেশি। ফার্মে তো হাওয়ার সাথে সাথে কিলোমিটার পর্যন্ত গ্যাস চলে যাচ্ছে। সঠিক। আচ্ছা দাদা, এটা গেল স্থান নির্বাচন। এবার ঘর তৈরি করব, সেক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে? ঘর তৈরির ক্ষেত্রে খেয়াল রাখা বলতে সেটা ব্রিডিং সেটা করতে হবে, করবে না ফ্যাটেনিং। আচ্ছা, সেখানে ওয়েদার কেমন আছে, টেম্পারেচার কেমন আছে, সেই টেম্পারেচার থেকে শেডের হাইট কতটা উপরে হওয়া দরকার, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রাখতে হবে, মানে কত টেম্পারেচার এটাও ভেবে দেখতে হবে। টেম্পারেচার ভেবে দেখতে হবে। সাধারণত নর্মালি বেশিরভাগ দেখা যায় ঝাড়গ্রাম পুরুলিয়া সাইডে টেম্পারেচারটা বেশি। আমরা এখানে নর্মালি যেটা শেডের হাইট করি হয়তো মাঝখানে হচ্ছে 8 ফুট কিংবা 9 ফুট, কিন্তু সেখানে ওখানে যা টেম্পারেচার, সেখানে ওই টেম্পারেচারে ওই হাইট করলে তো হবে না। কত হতে হবে? ওটা কম করে 12 ফুট। যেখানে বেশি টেম্পারেচার ওখানে হাইটটা বেশি দিতে হবে। হাইট বেশি দিতে হবে। ওকে। আর তাহলে আপনি বলছেন উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ, মানে যেগুলো পুরুলিয়ার সাইডটা, বাঁকুড়ার সাইডটা, এদের ঘরের হাইটের একটা বেশ ভালো ডিফারেন্স রয়েছে। ঘরের হাইটের ব্যাপার থাকে, প্লাস উপরে শেডের উপরে টিন দেওয়া হচ্ছে না অ্যাডভেস্টার দেওয়া হচ্ছে না টালি দেওয়া হয়েছে, এই দ্বারা যেমন টালি দিয়েছে। ওকে, তাহলে কখন টিন বা অ্যাডভেস্টার দিতে হবে, কখন টালি দিতে হবে, সেটা ওয়েদারের উপর নির্ভর করবে, সেখানে টেম্পারেচারের উপর নির্ভর করবে। এবার একটা ঘর যখন নির্মাণ করা হবে, সেক্ষেত্রে সেই ঘরে কতগুলো অ্যানিমেল থাকবে, সেই অ্যানিমেলের উপরে একটা নিজস্ব টেম্পারেচার তো থাকছে। এবার সেই টেম্পারেচারের উপর মেনটেন করবে সবকিছু। সঠিক। যদি আমার বেশি সংখ্যক অ্যানিমেল আছে, সেক্ষেত্রে তো স্বাভাবিক গরম একটু বেশি হবে। গরম তো বেশি হবে, সেই ক্ষেত্রে দেখতে হবে যে শুকরের যে পেচ্ছাপ পায়খানা যেখানে থাকছে, নর্মালি দিনের বেলা পরিষ্কার করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে রাত্রে যখন পেচ্ছাপ পায়খানা করছে সেখানে তো 12 ঘন্টা থাকছে। এবার সেটা নর্মালি যেমনি একটা বাথরুমে যদি যাওয়া যায়, বেশিরভাগ যে বাথরুমে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, বা যেসব বাস স্ট্যান্ডে বা মানে ওটা মানে এত পরিমাণ গ্যাস, মানে দূর থেকে মানে নাক ঝিঝি লেগে যায়। ঠিক সেরকম যদি ঘরের নির্মাণ যদি ঠিকঠাক ভাবে না থাকে, হাওয়া পাসিং যদি ভালোভাবে ঠিকঠাক না থাকে, সেই জন্য ওই যে পেচ্ছাপ পায়খানার গ্যাসে সেটা একটা কি অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। ঠিক। আর সেই গরম গ্যাসটা কি হয়, শেডের উপরে জমা হয়। এবার মাঝখান দিয়ে হাওয়া পাসিং হয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ঠিক, কিন্তু উপরে গরম হাওয়া তো থাকছে।
সেটা খেয়াল রাখতে হবে। মাঝ বরাবর ভেন্টিলেশন রাখার জন্য, যাতে গরম গ্যাস যাতে জমা না হয়। গরম গ্যাস যদি জমা থাকে বা অ্যামোনিয়া গ্যাস যদি তৈরি হয়, সেক্ষেত্রে কি হবে, ওই পিগের চোখ দিয়ে জল পড়বে, চোখের নিচে কুস্তি জমবে, মানে নিউমোনিয়া টাইপের গ্যাস হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, অন্যরকম প্রবলেম আছে। মাত্র মানে খামারি হয়তো খাবার দাবার সব করছেন, সুন্দর করাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, শুধু ঘরের কনস্ট্রাকশনের সামান্য ভুলেও প্রবলেম হতে পারে। হয়তো অ্যানিমাল বেশি আছে, সেক্ষেত্রে কনস্ট্রাকশনের সামান্য একটু এদিক ওদিকের জন্যই এরকম হতে পারে। আর ফ্যাটেনিং আর ব্রিদিং এটা দুটো ভুলিয়ে ফেললে কিন্তু চলবে। আচ্ছা, ফ্যাটেনিং পুরো আলাদা। কিরকম হবে তাতে ঘরের রোলটা কি? ফ্যাটেনিং থাকবে, ফ্যাটেনিং এর রুম টোটালি সেপারেট আলাদা থাকবে, ব্রিডিং থাকবে আলাদা। কেননা ব্রিডিং এর সময় যখন ডেলিভারি হয় ফিমেলের, তখন ও ফুল রিল্যাক্সে থাকবে। রিল্যাক্স বলতে একটা পিগলেট মায়ের কাছে যাবে, দুধ খাবে, আবার ঘুমাবে, ফুল রিল্যাক্স। এবার সেখানে যদি আদার্স অন্য কোনো অ্যানিমাল থাকে, সেক্ষেত্রে অন্য অ্যানিমাল ফ্যাটেনিং এ হোক বা অন্য মাঝারি সাইজের গিল্ট হোক, তারা তো চলাফেরা করবে, ঘুরবে ফিরবে, লাফালাফি করবে, সেটা কি হবে, আতঙ্কিত হবে ফিমেলটা। এবার ফিমেল হয়তো দুধ দিচ্ছে, সেই ক্ষেত্রে অন্য কোনো আওয়াজ পেলো, সেই ক্ষেত্রে উঠে পড়বে। এবার আতঙ্ক জিনিসটা যদি পিগের ক্ষেত্রে লেগে যায় না, তাহলে একটা অন্যরকম সে চলে যায়। সঠিক, মানে সে সবসময় রিল্যাক্সে থাকবে। হ্যাঁ, সে রিল্যাক্সে থাকবে, তাকে কোনো রকম ডিস্টার্ব করা চলবে না। প্লাস একটা বড় পশুর ব্যাকটেরিয়া আর একটা ব্রিডিং সেটআপের যে বাচ্চা যে ব্যাকটেরিয়া, যদি একই সেটে করা হয়, সেক্ষেত্রে এই ব্যাকটেরিয়া কিন্তু ডিরেক্ট কিন্তু বাচ্চাকে অ্যাটাক করে। সঠিক। এবং ব্যাকটেরিয়ার হালকা পাতলা সংক্রমণ হয়তো বড় শূকর সহ্য করেও নিতে পারে, কিন্তু বাচ্চা পারবে না। ওকে, তাহলে দেখুন দাদা, প্রায় জায়গায় তো দেখি যে এক পাশে হয়তো মা শূকরের ব্যবস্থাপনা আছে, এক পাশে ফ্যাটেনিং শূকরের ব্যবস্থাপনা। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে যদি আমরা দেখি, তাহলে আপনি বলছেন যে একটা সেজের নিচে দুপাশেই মা থাকুক, আর ফ্যাটেনিং প্রজেক্টটা আলাদা একটা করে। ব্রিডিং সেটআপের ওখানে, ডেলিভারির ওখানে হয়তো জ্যাস্টেশন ফিমেল রাখতে পারলো, কিংবা নার্সারি রুম বা পিগলেট ওনাকে রাখতে পারলো, কিন্তু ফ্যাটেনিং ওখানে রাখা চলবে। কিন্তু ফার্মাররা বুঝবে আস্তে আস্তে, যখন স্টার্ট করছে প্রথম দিয়ে তো অত ক্যাপাসিটি। আগে তো ঘরটাই সুন্দর করে করার কথা কেউ ভাবতো না, যে কোনো রকমে করি হবে, কিন্তু ঘরের যে একটা ভালো রোল রয়েছে একটা সাকসেসফুল ফার্মের, এটা দিন দিন খামারিরা বুঝতে পারছেন, যার জন্য সকলে কিন্তু একটা সুন্দরভাবে আধুনিক পদ্ধতিতে ফার্ম করার কথা ভাবছেন। এই দাদাও কিন্তু অনেক সুন্দর করেছেন। দেখুন, আলো বাতাস পাস করার, যেটা সম্রাট একটু আগে বললেন, ভালো ব্যবস্থাপনা আছে। কিন্তু দাদা, আমি মনে করি ওই পাশের পাঁচিলটা খানিকটা যদি হাওয়া বাতাস পাস হওয়াটা একটা যদি ভালো কনসার্ন হয়, মানে একটা ভালো পয়েন্ট হয়, সেক্ষেত্রে এই পাঁচিলটা সামান্য একটু ক্ষতি করলেও করতে পারে। আদারওয়াইজ ঘর তো খুব সুন্দর হয়েছে আমার যেমন। আর কি কি বিষয় দাদা খেয়াল রাখা উচিত? কি খেয়াল রাখতে বলতে, পেচ্ছা পায়খানা সম্পূর্ণ যেন, কিছু কিছু ফার্মার থাকে যে ঘরের মাঝ বরাবর আউটলেটটা বের করছে, মানে ড্রেনেজ সিস্টেম। ড্রেন টোটালি থাকবে বাইরে, আউটলেট। ওকে, এই দাদা যেমন সুন্দর বাইরেই করেছেন। বন্ধুদের যদি দেখায়, দেখুন ওই যে ফুটোগুলো দেখতে পাচ্ছেন, জোরে ওয়াশ করলে, মানে ফ্লাশ করলে জলটা বেরিয়ে যাবে। এই পাশেও রয়েছে, এখানেও রয়েছে, প্রত্যেকটা ঘরেই কিন্তু ভালো সিস্টেমটা রয়েছে। হ্যাঁ, মানে জল নিকাশি ব্যবস্থা মুখ্য কথা ভালো হতে হবে। ভালো করেছে, স্টার্ট মানে শেষ হয়নি এখনো, কাজ কমপ্লিট হয়নি, কাজ করছে আস্তে আস্তে। ওকে, আর দাদা বর্জ্য পদার্থ যেটা ওদের বিষ্ঠা বা পটি, এটার কি ব্যবস্থা আছে? প্রায় লোকে কমেন্ট করে যে দাদা এর ব্যবস্থাপনার একটা কোনো সমাধান দিন। প্রত্যেক খামারের এই কম বেশি সমস্যা আছে। গন্ধ না, যে পায়খানাটা জমা হচ্ছে, অনেকে হ্যাঁ সুন্দর করে তার ব্যবস্থাপনা করতে পারছে না। সুন্দর করে ব্যবস্থাপনা বলতে বায়োগ্যাস আছে, বায়োগ্যাস সিস্টেম করলে ভালো হবে। বায়োগ্যাস সিস্টেম তা না হলে যে পায়খানাটা আউটলেটটা যেটা বাইরে থাকে, সেটা মানে শুকনো মানে কিছু কিছু মাটি থাকে যেটা মানে জল ধরে না, বালি মাটি যেটা থাকে, আর কিছু কিছু থাকে এঁটেল মাটি, সামান্য জল কাদা হয়ে যায়। তা সেরকম একটা স্পট খুঁজতে হবে যেখানে আউটলেটে যে পেচ্ছা পায়খানাটা যাচ্ছে, সে জলটা যেন শুকিয়ে যায় আর পায়খানাটা যেন শুকনো থাকে বলতে যেন গ্যাস গন্ধ না হয়। আর সেই পায়খানাটা কিন্তু এখন যেসব কোম্পানিগুলো আছে, সেই কোম্পানি মাছের খাবার তৈরি করার জন্য কিন্তু যোগাযোগ করছে, এখান থেকে এসে নিয়ে যাবে। শুকর ফার্ম থেকে মাছের খাবার যারা তৈরি করছে তারা নিয়ে যাচ্ছে শুকরের ওয়েস্ট। বড় কোম্পানি আছে, তারা যোগাযোগ করছে, যেসব পিগের যে আউটলেটটা থাকছে, সেই আউটলেটটা মানে শুকনো টাইপের,
ওকে। যদি শুকনো শুকনো ভাব থাকে তাহলে সেটা ওরা ওখান থেকে তুলে নেবে, ওখান থেকে আগে থেকে অ্যাডভান্স পেমেন্ট করবে। কারণ কোম্পানি যোগাযোগ করছে, ওরা জৈব পদার্থ হোক বা মাছের খাবার হোক, আমি যতটা শুনেছি মাছের খাবারের কাজে লাগাবে। ওকে ওকে। আর কোনো বিষয় যেগুলো ঘর করার সময় খেয়াল রাখা উচিত? ফ্যান বা কিছু লাগানো? না 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 না, পিগ ফার্মে ফ্যান অ্যালাউ নাই, ফ্যান লাগালে চলবে না, সেটা পরিস্থিতি বুঝে। সবসময় ফ্যান চলছে, ফ্যান চালানো ঠিক না। এই জায়গাটাই আমি মনে করি আমাদের সকলেরই একটা ট্রেনিংয়ের বিশেষত্ব। কেন, যেমন আমি যদি আজকে একটা ঘর করতাম, আমি বলছি আমার মনের একটা কথা, আমি মনে করি যে একটা ফ্যান থাকলে বোধহয় আমার শুকরগুলো ভালো থাকবে, আমি হয়তো ফ্যানই লাগিয়ে দিতাম। ওকে, তাহলে সেটা মানে স্থান কাল সময় বিশেষে ফ্যান লাগানোটা এমনি ঠিক না, এটা পরিস্থিতি বুঝে। এবার যদি ফার্মার মনে করে গরম আছে, ওয়েদার গরম আছে, এটা ফ্যান লাগিয়ে দিয়ে ঠান্ডা থাকবে, কিন্তু সেই ফ্যানটা যদি অনবরত চলতে থাকে, পিকের কিন্তু আবার নিউমোনিয়া হয়ে লেগে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে। ওকে। আর নিউমোনিয়া হচ্ছে খুব খারাপ একটা রোগ। ওকে। আর দাদা, এই যে ঘরটা রয়েছে, আমার ওভারঅল ঘরটা খুব সুন্দর লাগছে। এই ঘরে কি কোনো খুঁত রয়েছে? ঘরের খুঁত বলতে যে দাদা ফ্যাটেনিং আর এখানে বিটিং এটা করেছে, প্লাসে হাইটটা অনেক বড় করেছে। সে হাইট ঠিক আছে, বাইরের আউটলেট হাইট বড় হলে সমস্যা কি? খাওয়া বাতাসটা খেলতে পারবে না ভালো করে। ওকে। এই যে মিডিলে যেটা আছে না দেওয়ালটা, এটা দেওয়াল না তুলে দাদা যদি হালকা ওই যে ওইটা দেওয়াল তুলে তারপরে ওটা যদি লোহার অ্যাঙ্গেল করে দিত, তাহলে হাওয়া পাসিং গ্যাস গন্ধটা আরো ভালোভাবে আচ্ছা বেরিয়ে পড়তো। তাহলে বন্ধুরা খেয়াল রাখবেন, কোনো বন্ধু যদি নতুন ঘর করছেন তাহলে কিন্তু এরকম পাঁচিল তুলে না দিয়ে যদি লোহার অ্যাঙ্গেল বা জালি টাইপের করতে হবে, এবং সেটা শক্ত হতে হবে, কারণ শুকর নয়তো আবার ঘষে ঘষে নরম করে দেবে, সেটা আরো ভালো হবে। আদারওয়াইজ আমার মনে হয় এতেও আলো বাতাস পাস হবে। ঠিক আছে। এবার এই ঘরে যদি এবার যতগুলো আসছে থাকবে, তার থেকে যদি বেশি রাখা হয় সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। সেই সঙ্গে বেশি হবে, হাইটটাও নিয়ন্ত্রণে রাখতে হবে। ওকে, তাহলে মানে ওভারঅল দাদার ঘর। আচ্ছা, এখানে দাদা রয়েছেন। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা দাদা, খুব সুন্দর লাগলো আপনার ঘরটা, এবং খুব স্বাভাবিক, যখন আমি নতুন স্টার্ট করছি, আমি একই সঙ্গে ব্রিডিং অ্যান্ড ফ্যাটেনিং করব, দুটো ঘর হয়তো করা সম্ভব না, আমরা এভাবেই ভাবি, কিন্তু আবার বিজ্ঞানসম্মত উপায়ে করতে গেলে বলা হচ্ছে ফ্যাটেনিং আর ব্রিডিং না করাই, আলাদা আলাদা করাই ভালো। তো আপনিও দাদা ট্রেনিং নিয়েছিলেন? সম্রাট দাদার সেন্টার থেকে নিয়েছিলেন। তাহলে আপনি কি ট্রেনিং নেওয়ার আগে ঘর করেছেন না পরে করেছেন? হ্যাঁ, আমি ট্রেনিং নেওয়ার আগে ঘর করেছি, এবং ট্রেনিং নেওয়ার পরে আমি জানতে পারি, মানে ট্রেনিং চলাকালীন, যে ফ্যাটেনিং সেটআপ আর ব্রিডিং সেটআপ সম্পূর্ণ আলাদা রাখতে হবে। না হলে ফ্যাটেনিং সেটআপের যে জার্ম বা যাই বলুন না কেন, সেগুলো ব্রিডিং সেটআপের যে নতুন বাচ্চা জন্মাবে তাদের অনেক ক্ষতি করে, অনেক রোগ সৃষ্টি হয়। সেই জন্য সবসময় ফ্যাটেনিং সেটআপ আর ব্রিডিং সেটআপ পুরো আলাদা রাখতে হবে। ওকে। আর এমনি যদি কখনো, যেমন আপনি নতুন দেখলাম বাচ্চা তুলেছেন, এতে বোধহয় সম্ভবত ফ্যাটেনিং হবে। সম্ভবত এগুলো, হ্যাঁ, এগুলো ফ্যাটেনিং এর জন্য। ওকে, এগুলো মা হবে। আর এমনি কোনো যদি কোনো কোয়েরিজ করেন ওনাদের সেন্টারে বা সম্রাট দাদের, সেক্ষেত্রে সহযোগিতা পান? হ্যাঁ, একদম। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি আছে, সেখানে আমার যদি অ্যানিমালের কোনো রোগ হয়, ওখানে জিজ্ঞেস করলে, কোশ্চেন করলে, সেগুলো সঙ্গে সঙ্গে সম্রাটদা যত তাড়াতাড়ি পারে অ্যান্সার করে দেয়, এবং মেডিসিন সমস্ত ডোজ বলে দেন। সেদিক থেকে আমরা খুব হেল্প পাই। ওকে, অনেক ধন্যবাদ দাদা। আর সম্রাটদা, পরবর্তী ট্রেনিংটা কবে আপনাদের? পরবর্তী ট্রেনিং হচ্ছে আগস্ট মাসে 14, 15, 16, 17। 14, 15, 16, 17। ওকে, তো বন্ধুরা যারা যারা ট্রেনিং নিতে চান অবিলম্বে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর বলে দিই সম্রাটের সেন্টার সম্পর্কে একটুখানি। ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট সংস্থাটির নাম, এবং 4 দিনের ট্রেনিং শেষে আপনারা যে সার্টিফিকেটটা পাবেন, সেই সার্টিফিকেট দেওয়া হবে সৃজন সংস্থা থেকে, যেটা হচ্ছে ভারত সরকারের, কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দর্পণের অন্তর্ভুক্ত সংস্থা সৃজন। তো সেখান থেকে দেওয়া হবে। বুঝতেই পারছেন নীতি আয়োগ কী জিনিস, আপনারা অনেকেই জানেন, যারা জানেন একটু গুগল করে নিন, তাহলে বুঝতে পারবেন নীতি আয়োগের ওয়েট কতটা। তো সেরকম একটা মূল্যবান সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন, এবং সর্বদাই সম্রাট দাদের বা ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের সাহায্য আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর ঘর নির্মাণ সম্পর্কিত আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আমি বা সম্রাট দা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।